দেখতে পাচ্ছেন সবাই রাজপথে নেমে গিয়েছে এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে সবাই অ্যাকশন নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আবারও উত্তাল দেশের উত্তরবঙ্গ। বরিশালে এবার শিক্ষার্থীদের সাথে ভয়ানক সংঘর্ষ, সেনাবাহিনীর কঠিনভাবে পেটালো শিক্ষার্থীদের। এদিকে খেপে গিয়ে উত্তরবঙ্গ অচলের ঘোষণায় কাঁপছে দেশ। আওয়ামী লীগের ইন্ধনে ঘটতে পারে আরো ভয়ানক কিছু। এই সরকারের ৮ জন উপদেষ্টার বিরুদ্ধে সাবেক একজন সচিব এবং তিনি জেনতেন সচিব নন, তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব সত্তার সাহেব অভিযোগ করলেন যে ৮ জন উপদেষ্টা আপাদমস্তক তারা দুর্নীতিতে অভিযুক্ত এবং তথ্য প্রমাণ তার কাছে আছে। এবং তিনি আরো অনেকগুলো আফসোস করলেন। সেই আফসোসগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়েছি যে এই সরকারকে গ্রামীণ ব্যাংক সরকার বলা হয়, এনজিও সরকার বলা হয়। এখন দেখেন আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ চলে গেছে ভারতে, তারা কলকাতায় অফিস নিচ্ছে, নতুন অফিস খুলছে, ওইখান থেকেই পরিচালনা করবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক বিভাজন আছে, কিন্তু একটাই ইস্যুতে সবাই এখনো এক জায়গায়, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এটা আপনি চোখ বন্ধ করে রাখেন। ধরেন জামাত বিএনপি মারামারি কোপাকুপি করতেছে, হঠাৎ যদি শুনে শেখ হাসিনা আইতেছে রে ভাই, সব একসাথে হইয়া আগের মতন বন্ধুর মতন ঝাঁপাই পড়বে, এনসিপি উহিরে আসবে, মানে যারাই আছে প্রত্যেকে এক হবে। কারণ সবাই আওয়ামী লীগকে এই মুহূর্তে পুনর্বাসন করার ভুলটা বা ঢুকতে দেওয়ার চান্সটা কোনোভাবেই কিন্তু দিবে না, নিবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই। সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই। দর্শক, আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে আমরা শুধু দুই একটা সিম্পল পয়েন্ট আমি আপনাদেরকে ধরিয়ে দিই। এই সরকারের ৮ জন উপদেষ্টার বিরুদ্ধে সাবেক একজন সচিব এবং তিনি জেনতেন সচিব নন, তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব সত্তার সাহেব অভিযোগ করলেন যে ৮ জন উপদেষ্টা আপাদমস্তক তারা দুর্নীতিতে অভিযুক্ত এবং তথ্য প্রমাণ তার কাছে আছে। এবং তিনি আরো অনেকগুলো আফসোস করলেন। সেই আফসোসগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়েছি যে এই সরকারকে গ্রামীণ ব্যাংক সরকার বলা হয়, এনজিও সরকার বলা হয়, চিটাগং সমিতি বলা হয়। ঠিক আছে, ওইসব অভিযোগ বাদ দিলাম। মানুষের ধারণা সম্পর্কে আপনারাও জানেন, আমরাও জানি, কিন্তু ঘটনাটা অন্য জায়গায়। ধরেন এই ৮ জন উপদেষ্টা দুর্নীতি পরায়ণ কি পরায়ণ না, দুর্নীতি করেছেন কি করেন নাই, আমরা এটা সার্টিফিকেট দিতে পারবো না, কারণ তথ্য প্রমাণ আমাদের হাতে নাই। মানুষের ধারণা ভিন্ন রকম, কিন্তু আমাদের হাতে সেসব তথ্য প্রমাণ কিছু নাই। ফলে আমরা বলতেই পারবো না যে হ্যাঁ কেন ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কেন কি, আমরা তো আর তথ্য প্রমাণ তুলে দিতে পারবো না। তবে পয়েন্ট হলো এখানে খুব কর্মাবেগে খুব দ্রুততার সাথে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ থেকে মন্ত্রী পরিষদ সচিব তিনি যে সার্টিফিকেট দিয়ে দিলেন ২৪ ঘন্টার মধ্যে, মানে অভিযোগ উত্থাপনের ২৪ ঘন্টার মধ্যে যে সার্টিফিকেট দিয়ে দিলেন যে না, তারা দৃঢ়ভাবে এটা প্রত্যাখ্যান করছেন যে উপদেষ্টারা সবাই সৎ, সবাই অনেস্ট, এই ধরনের ঢালা অভিযোগ ঠিক না। এইটা একটা দুশ্চিন্তার বিষয় না? আমি আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাই। আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়ে আওয়ামী লীগের বহু মন্ত্রী এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, এবং বিশেষ করে রাজনীতির মাঠে বিএনপি, জামাতে ইসলাম বা আওয়ামী লীগের সমালোচক যারা, আমরাও বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের দুর্নীতির সমালোচনা করতাম। আওয়ামী লীগ কি তখন বলতো হ্যাঁ আমার এই মন্ত্রী দুর্নীতি করেন? স্বীকার করতো না। বরঞ্চ ক্ষেত্র বিশেষে আমরা দেখেছি যে দুর্নীতি দমন কমিশন আওয়ামী লীগের কোনো কোনো মন্ত্রী এমপি খুব বার বেড়ে গেলে, এটা যখন তাদের নেত্রীর চোখে পড়ে যায়, তখন দুর্নীতি দমন কমিশন অনেক মন্ত্রী এমপিকে এবং রানিং মন্ত্রী এমপিকে দৌড়ের উপরে রেখেছে, তারা অ্যাপয়েন্টমেন্ট পায় না তাদের নেত্রীর। এরকম কিছু ঘটনা ঘটেছে। কিন্তু কার্যত যখন দুর্নীতির অভিযোগ উঠেছে, কমিশন বাণিজ্য চলছে সচিবালয়ে, বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে কমিশন বাণিজ্য চলছে, তখন আওয়ামী লীগ এটা স্বীকার করে না। আমি যদি বিএনপি গভর্নমেন্টের সময় ফিরে যাই, ধরেন আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় পদ্মা সেতু নিয়ে যা হয়েছিল, আমি মরহুম আবুল হোসেনের কথা বাদই দিলাম, বা বিএনপি গভর্নমেন্টের সময় সিএনজি কেনা নিয়ে প্রয়াত নাজমুল হুদার ঘটনা বাদই দিলাম, কিন্তু ওই দুই গভর্নমেন্টে যখন মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতো, গভর্নমেন্ট কিন্তু স্বীকার করতো না, বা গভর্নমেন্ট এটা দায় নিত না, অথবা এই গড়পড়তা। এখন এই অন্তর্বর্তী সরকার, নোবেল বিজয়ী নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, তারা যেভাবে চোখের নিমেষে ২৪ ঘন্টার মধ্যে একেবারে নাকচ করে দিলেন যে না, এই সরকারি উপদেষ্টারা কেউ কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত না, এটা প্রত্যাখ্যান করছি, তখন মানুষের মনে কি এই প্রশ্ন উঠবে না যে এত দ্রুত
আপনারা সত্তার সাহেবকে ডেকে বলতে পারতেন, সত্তার সাহেবকে একটা চিঠি দিতে পারতেন, অথবা দুর্নীতি দমন কমিশনকে তো আপনারা চিঠি দেন, আপনাদের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারীরা নানান বিষয়ে চিঠি দেয়, চিঠি দিয়ে বলতে পারতেন যে এরকম একটা গুরুতর অভিযোগ উঠেছে, দুর্নীতি দমন কমিশনকে আমরা রিকোয়েস্ট করছি, অনুরোধ জানাচ্ছি, আবেদন জানাচ্ছি সত্তার সাহেবকে চিঠি লিখেন, তার কাছে কি কি এভিডেন্স আছে। সত্তার সাহেব কিন্তু একটা খুব সেন্সিটিভ কথা বলেছেন গোয়েন্দা সংস্থার কাছেও এই রিপোর্ট গুলো আছে এবং এই রিপোর্ট গুলো যথাযথ জায়গায় উপস্থাপন করা হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একজন এপিএস 200 কোটি টাকার মালিক হয়েছেন, তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে কেবল তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই যে সেন্সিটিভ জায়গাগুলো, এই সেন্সিটিভ জায়গাগুলো এক কলমের খোঁচায় উড়িয়ে দেওয়া হলো যে সরকারের কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত না। আমি আবারও রিপিট করছি যে আমি সার্টিফাই করছি না বা করার মতো আমার হাতে কোনো এভিডেন্স নাই যে এই সরকারের উপদেষ্টারা বা 8 জন উপদেষ্টা, এটা 9 জন না 7 জন না, এরা দুর্নীতি করেন। দেখেন উপদেষ্টা পরিষদ কয়জনের, সেই উপদেষ্টা পরিষদে 8 জনের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে এবং সরকার যদি সেটাকে এড়িয়ে যায়, কোন তদন্তের ধার না ধরে তারা যদি বলে যে না এই ঘটনা আমরা প্রত্যাখ্যান করছি, তখন মানুষ কি ভাববে? যে আদতে যা হয়ে আসছে নতুন বন্দোবস্তের যুগে এখনো তাই, এখনো মানুষ যে ধারণা করে এবং সচিবালয় কেন্দ্রিক যেসব লেফট রাইটের কথা শোনা যায়। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং তথ্য দিই। আপনারা জানেন এনসিপি সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলন, তাদের ইমেজ দেশে এসে কোথায় নেমেছে। আপনারা পুলিশ প্রশাসনের শুধু খবর নেবেন, পুলিশ প্রশাসনের সবাই তো বন্ধু বান্ধব পরিচিত, অন্তত ডিআইজি, আইজি বা ডিসি লেভেল না থাকলেও আপনার তো ওসি সাহেব বা সাব ইন্সপেক্টর লেভেলের যোগাযোগ আছে। জিজ্ঞেস করে দেখবেন যে শুধু ঢাকায় না, ঢাকার বাইরে জেলা উপজেলা পর্যায়ে যে সমন্বয়ক বৈষম্য বিরোধী বা এনসিপিরা এরা কি করে। এরা রাতের আধারে দল বেঁধে বের হয়, এতে দিনের বেলা খুব একটা কার্যক্রম দেখা যায় না। এরা সন্ধ্যাটা ঘনিয়ে আসে আর তাদের তৎপর হতে দেখা যায় এবং মধ্যরাত পর্যন্ত, নিশিরাত পর্যন্ত তারা থানায় যায়, থানায় প্রেশার করে, থানায় ওসি সাহেব কথা না শুনলে ওসি সাহেব উচ্চ পদস্থ যারা আছে তাদেরকে ফোন করে, তাদেরকে নানান ভাবে প্রভাবিত করার চেষ্টা করে। বিষয় কি? মূল হচ্ছে একটা জায়গায় ধান্দা। কেন এদের প্রসঙ্গ আনলাম? এরা সচিবালয়ে প্রচন্ড ভিড়। ওই যে বলা হয় না যে বড় বড় নেতা নেত্রী যারা দেখছেন, এই ফাতেমা বলেন, এর আগে ধরা পড়েছে না এনসিটিভির কমিশন খাইতে গিয়ে, তানভীর সাহেব না? তো এই চক্ররা যখন কাজ একটা বাগিয়ে নেন, একটা কমিশন আদায় করে নেন, তারা কি তাদের উপরে যারা বস আছে তাদেরকে বাদ দিয়ে করেন? ফলে এই যে উপদেষ্টাদের বিরুদ্ধে একজন সাবেক সচিবের, দায়িত্বশীল সাবেক সচিবের এই অভিযোগ, এইটা আমার মনে হয় যে এটা একটা ঘটনা হয়ে থাকবে, একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং যখন পর্যন্ত গভর্নমেন্ট আছে হয়তো এটা নিয়ে তেমন কথাবার্তা হবে না। কিন্তু সরকার সাহেব বুঝিয়ে দিলেন যে হিসাব সব চুকে যাচ্ছে না। এখন বাংলাদেশে যে কোনো গভর্নমেন্ট গেলে পরে যখন একটা ঝড় শুরু হয়, তুফান শুরু হয়, সেই ধরনের একটা বিষয় ইঙ্গিত করে। যদিও বিএনপি বা বিএনপি মহাসচিব পরে এসে বলছেন যে বিএনপি এই অভিযোগ ওন করে না, এটা বিএনপি পলিটিক্যাল স্ট্যান্ড। সাবেক সচিব সাদ্দাত সাহেব এই কথাও বলেছেন, তাদের উপরে নির্দেশ আছে, তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন ব্যক্তি ডক্টর ইউনূস সম্পর্কে কিছু বলা যাবে না। ওকে, উনি লোবেন লোরেট, ওনাকে সেই জায়গায় তারা সম্মান করে বা তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি যে না এই গভর্নমেন্টের সাথে তালে তালে তাদের নির্বাচন আদায় করতে হবে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমাদের অনেক আগের কন্টেন্টে আমরা বলে এসেছি, আমাদের সোর্সের ভিত্তিতে বিএনপি কখনোই এই সরকারের সাথে চূড়ান্ত কোনো বিরুদ্ধে যাবে না, এটা তাদের পলিসির অংশ। কিন্তু তার মানে এই যে ধরনের অভিযোগগুলো উঠছে, এগুলো ফার্দার আবার তারা তুলবে না, এর কি কোনো নিশ্চয়তা আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, দুনিয়া। আসসালামু আলাইকুম। আগস্ট মাস ডেঞ্জারাস মাস, কিন্তু এটা সবসময় বলতাম না যে আগস্ট মাসের 5 তারিখ আসলেই আমরা বুঝতে পারবো কোন দিকে যাচ্ছি। 5 তারিখে বুঝা ফেলছি, ওই যে বৃষ্টি ভেজা আগস্টে আমরা বুঝা ফেলছি দক্ষিণ প্লাজা থেকে কোন দিকে রওনা দিলাম। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে রওনা দিছি নতুন বাংলাদেশ গড়ার জন্য। এখন যাচ্ছি কোন দিকে সেটা হলো ব্যাপার। কিন্তু আগস্ট মাস ভাই ডেঞ্জারাস মাস। কখনো যদি শেখ হাসিনা ক্ষমতায় আসে কখনো, তাহলে কিন্তু দেখবেন এই আগস্ট মাসটাকে বাতিল করে দিবে, 11 মাসের বছর বানাবে। 12 মাসের বছর তো ওইটাকে 11 মাস করবে, যে 11 মাসের বছর। আগস্ট বাদ আমাদের দেশ থেকে, আমাদের দেশে আমরা মানলাম না, অসুবিধা কি, তাই না? কারণ দেখেন 15ই আগস্টে ওনার বাবাকে মারছে, 5ই আগস্টে ওনাকে দেশ থেকে তাড়াইছে, আর কিছুক্ষণ থাকলে 40 মিনিট 45 মিনিট থাকলে উনিও হয়তো পৃথিবী থেকে বিদায় নিতেন। আবার দেখেন 21শে আগস্ট ওই যে গ্রেনেড হামলা, সেদিন ওই যে আইবি রহমান মারা গেল, ওনার পাশে থাইকা উনি বাইচা গেলেন, সেটা। এই 3টা ব্যাপার দেখেন আগস্ট মাস কত ডেঞ্জারাস। যার জন্য বললাম আগস্ট মাসকে উনি বাদ দিয়ে দিবে ক্ষমতায় আসলে। আসলে কি উনি ক্ষমতায় আসবে? আসবে না, আমরা সবাই জানি। কিন্তু একটা ব্যাপার আছে এখানে, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে। 90তে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, ভয়াবহ ভাই। তখন আমি পল্টনে থাকতাম, দেখছি অনেককে রাস্তায় খালি পায়ে নাইমা গেছে,
কারণ সচিবালয়ের পাশে তো যে এলাকাটায় আমি থাকতাম, রাস্তায় নামলেই দেখা যাইতো মানুষ আর মানুষ। পুরা ঢাকা শহরে আমার মনে হয় 1 কোটি 1.5 কোটি মানুষ রাস্তায় নাইমা গেছিল। ভয়াবহ ঘটনা। সেটাও কিন্তু ছিল একটা বিরাট গণ অভ্যুত্থান। তখন মনে হয়েছিল এরশাদ সাহেবের না হইলে তো 100 বছরের জেল হবে, না হইলে তো ওই যে ফাঁসিতে ঝুলতে হবে, অনেক কিছুই মনে হয়েছিল। কিন্তু সেই এরশাদ সাহেবের 100 বছর জেল হয় নাই, 4 থেকে 5 বছরের জেল হয়েছিল। তারপর উনি বের হয়ে এসে আবার রাজনীতিতে যোগ দিছে এবং একটা টাইমে রাজনীতিতে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠলো উনি। উনি ছাড়া দল গঠন করা যায় না। আমাদের দেশে রাজনীতি দল কয়টা? একটা ছিল আওয়ামী লীগ, একটা বিএনপি, একটা জাতীয় পার্টি এবং জামাতে ইসলাম। আরো অনেক পার্টি আছে ভাই, আমি কাউকে অশ্রদ্ধা করছি না, কিন্তু এই জনগণ, আমরা আম পাবলিক, আম জনগণ যা জানি। আচ্ছা, আম বলে কেন আমাদেরকে? ও, আম পাকলে যে চুইসা খাওয়া যায়, আমাদেরকে তো চুইসা খাওয়া যায়, তাই না? এই জন্য আমরা আম পাবলিক। ওই আম পাবলিকটা কি দেখলাম? আম পাবলিকের কাছে ওই 4-5টা দলই ভাই ঘুরা ফিরা দেখেন, আওয়ামী লীগ, নাহলে বিএনপি, নাহলে জামাত, নাহলে জাতীয় পার্টি। ও, আরেকটা কোনটা? আরেকটা দেখেন খুঁজে পাইতেছি না। আছে, কিন্তু ওই যে গুরুত্বপূর্ণ 4টা দল 5টা দল এই দেশে। এখন দেখেন আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ চলে গেছে ভারতে, তারা কলকাতায় অফিস নিছে, নতুন অফিস খুলছে, ওইখান থেকেই পরিচালনা করবে এখন দেশে রাজনীতি। তাহলে এখন বড় দলকে বিএনপি। এটা খুবই একটা কমন ডায়লগ বাংলাদেশের রাজনীতিতে বা গণমাধ্যমে আমরা যখন নিউজগুলো দেখি বা রাজনীতিবিদদের মুখ থেকে শুনি। আওয়ামী লীগের সময় গেল যে লম্বা একটা সময় তারা ক্ষমতায় ছিল, বরাবরই বলতো বিএনপি জামাত দেশ ষড়যন্ত্রের জন্য বিভিন্ন দেশের সাথে হাত মিলাইছে, দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কায়েম করার চেষ্টা করছে দেশবাসীকে। শেখ হাসিনা বারবার তিনি বলতেন যে আপনারা সজাগ থাকুন, ষড়যন্ত্রকে প্রতিহত করুন। তো এখন আবার যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে পালাই গেছে, এখন আওয়ামী লীগকে নিয়েও এরকম কিছু ঘটনা ঘটছে। প্রত্যেকটা সরকারের সময় আমরা এরকম দেখি যে আওয়ামী লীগের সময় দেখবেন মানে বাড়িঘর একদম র্যাব পুলিশ টুলিশ দিয়ে ঘেরাও করে রাখতো। পরবর্তী সময় বিভিন্ন নাটকীয় ঘটনা ঘটতো, মানে মিডিয়া সারাদিন কাভারেজ করতো, কি জানি করছে কি জানি ঘটছে, পরে দেখা গেল যে কারে ধরলো ভাই নিজে বুঝলাম না, এরকম ঘটনা ঘটতো, তাই না? বাট এই মুহূর্তে তখন সরকারে যারা ছিল তারা যা বলছে সব সঠিক, এখনো যারা সরকারে আছে তারা যা বলছেন সবই সঠিক, কারণ সরকারই সরকার। যাই হোক, অন্তর্বর্তী সরকারকে উৎখাত করতে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আগস্ট রিটার্ন হিট প্ল্যান নাকি একটা পরিকল্পনা ছিল। আগস্ট রিটার্ন হিট প্ল্যান মানে শেখ হাসিনাকে আগস্টে ফিরে আনবে। তো সেই পরিকল্পনার বাস্তবতা কি, এটা ভেস্তে গেছে। আর এই পরিকল্পনা বাস্তবায়নে ধাপে ধাপে ছিল ভয়াবহ সব নাশকতার ছক। তবে এদেশের রাজনীতিবিদদের আসলে বিশ্বাস নাই। ওই যে আওয়ামী লীগের সময় আমরা দেখছি লগিবোর্ডে দিয়ে কিভাবে মানুষ মারছে, বিএনপির সময়ও ঘটছে, জামাত ইসলামও ঘটাইছে। এদেশে ঘটনা ঘটায় নাই এমন কোনো কেউ নাই। এনসিপিও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এখন ঘটাচ্ছে। ক্ষমতার জন্য আসলে এই দেশে সবই সম্ভব। যাই হোক, কথা বলছি যে দেশ বিরোধী এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে আপনার বিশেষ ভূমিকা রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর একদল দেশপ্রেমিক পেশাদার কর্মকর্তা। এই টিমে সেনা, পুলিশ বাহিনী সহ গোয়েন্দা সংস্থার সমন্বিত টিম নানাভাবে দিনরাত কাজ করেছে। এই শব্দগুলা খুবই পরিচিত বাঙালি জাতির কাছে, নিশ্চয়ই আপনার কাছেও, কারণ আওয়ামী লীগের সময় সারাদিন হাসান মাহমুদ এরকম কথা বলতো, আর এখন আমরা ভিন্নভাবে শুনছি। তো এর ফলে এখন বলা যায় ষড়যন্ত্রকারীদের প্রথম দফার অপতৎপরতা ব্যর্থ। তবে আওয়ামী লীগ কি বৈশা আছে? না। ফেব্রুয়ারিতে হতে যাওয়া আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন দেশে ফিরতে না পারেন, সেই জন্য নাকি দ্বিতীয় ধাপের ষড়যন্ত্র ছক হাতে নিয়েছে, যা হিট প্ল্যান 2, এবং এটা বাস্তবায়ন করবে কবে? অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এটা বাস্তবায়ন করতে চায়। এই তথ্যকে দিয়েছে পুলিশের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র দৈনিক যুগান্তরকে এই তথ্য দিয়েছে। তো কিভাবে সক্রিয় হচ্ছে আসুন দেখি। নির্ভরযোগ্য সূত্র বলছে অন্তর্বর্তী সরকারকে ফেলে দিতে ফেসিসদের ষড়যন্ত্র পরিকল্পনা 2 সক্রিয় করা হচ্ছে। এখন বেচারা ইউনুস সাহেব তিনি আসেন আর গয়না ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন, তার মানে আসেন আর 5 মাস। এই টাইমে ডক্টর ইউনুসকে ফালানো আসলে কি সম্ভব? আওয়ামী লীগের এত বড় এই মুহূর্তে এই হ্যাডনটা আছে, ধরলাম যে একটা হিট প্ল্যান করলো, কইরা 200 মানুষ কি মাইরা ফেলতে পারবে? আসলে এগুলা কি মানুষ মানে হইতে দিবে? সুতরাং আলোচনাটাই তো আমার কাছে মনে হয় যে একটা অপ্রয়োজনীয়। যাই হোক, যার প্রধান টার্গেট অক্টোবর থেকে ডিসেম্বর 3 মাস জুড়ে সক্রিয় থাকা, সরকারকে অচল করে দিতে দেশের দক্ষিণাঞ্চল থেকে বিশেষ কিছু কার্যক্রম শুরু হবে। তবে দক্ষিণাঞ্চল থেকে সম্ভব হবে না, কারণ হাসনাত আব্দুল্লাহ সেখানকার দায়িত্বে আছেন। আর এসব গোপন পরিকল্পনা বাস্তবায়নের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দায়িত্বে আছেন বাহাউদ্দিন নাসিম, মাহবুবুল আলম হানিফ। এখানে বহুত আওয়ামী লীগের যারা বড় বড় কলকবজাকর মন্ত্রী এমপিরা আছে তারা আছেন। অফিসিয়ালি বসে কাজের সমন্বয় করতে কলকাতা এবং দিল্লিতে আওয়ামী লীগের গোপন পৃথক অফিসও খোলা হয়েছে, আর সেখানে তারা 5ই আগস্ট থেকে কাজও শুরু করেছেন। লক্ষ্য 3টা: জাতীয় নির্বাচন ভণ্ডুল করা, যে কোনো উপায়ে তারেক রহমানের দেশে ফিরে আসা প্রতিরোধ করা
একের পর এক ঘটনা গড়িয়ে দেশকে এমন পরিস্থিতিকে নিয়ে যাওয়া যেন সৃষ্ট প্রতি বিপ্লবের অগ্নিগর্ভ পরিবেশে যে বিপ্লব হয়েছে পাল্টার একটা বিপ্লব হবে, সেই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সুযোগ করা। দেশে ঘটনা হয়তো ঘটাইতে পারবে, ঘটায় পলিটিশিয়ানরা নোংরা খেলা খেলে, কিন্তু তারেক রহমানের ফিরানো আটকানো এটা তো ভাই অসম্ভব একটা বিষয়। লন্ডনে বসে তারেক রহমানের কি একটা চুল ছিঁড়তে পারবে বা ওনারে দেশে এসে দিতে পারবে না, এটা একটা অসম্ভব ইস্যু, এটা সম্ভবই না। আর বাকি হলো প্রতি বিপ্লব। এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক বিভাজন আছে, কিন্তু একটা ইস্যুতে সবাই এখনো এক জায়গায়, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এটা আপনি চোখ বন্ধ করে রাখেন, ধরেন জামাত বিএনপি মারামারি কোপাকুপি করতেছে, হঠাৎ যদি শুনে শেখ হাসিনা আইতেছে রে ভাই, সব একসাথে হইয়া আগের মতন বন্ধুর মতন ঝাঁপাই পড়বে, এনসিপি উহিরে আসবে, মানে যারাই আছে প্রত্যেকে এক হবে। কারণ সবাই আওয়ামী লীগকে এই মুহূর্তে পুনর্বাসন করার ভুলটা বা ঢুকতে দেওয়ার চান্সটা কোনোভাবেই কিন্তু দিবে না, নিবে না। তো প্রিয় দর্শক, এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।